তারেক রহমানের ভাগ্যটাই মনে হয় খারাপ। যখন বাল্যকাল তখন বাবাকে হারান। তো ২ টা ভাই খুব ভালো মতোই জীবনযাপন করছিলেন। এক অভ্যন্তরীণ সরকার এসে তাদের জীবনটা তছনছ করে দিল। ২ ভাই ২ প্রান্তে চলে গেল। এক ভাই ২০১৫ সালে সবচেয়ে আদরের ভাই, কনিষ্ঠ ভাই তাকে হারালেন। তার জানাজায় আসতে পারলেন না। তাকে কোথায় দাফন দিয়েছে সেটা তাই দেখতে পারলেন না। তো লন্ডনের বুকে থেকেই অনেক দুঃখ কষ্ট নিয়ে মনকে অনেক কষ্ট নিয়ে ধৈর্য ধরে থেকেছিলেন। আর যখন বাংলাদেশে আসলেন বীরের বেশে তখন মাকে হারালেন। তো আমি মনে করি তারেক রহমানের ভাগ্যটা আসলেই খারাপ। তা না হলে একটা মানুষের জীবনে এত দুঃখ কষ্ট আসতে পারে? আসলে তারেক রহমানকে না দেখলে এটা কখনো বিশ্বাস করতে পারতাম না। আসলেই তারেক রহমানের ভাগ্যটা আসলেই খারাপ। আসসালামু আলাইকুম। তারেক রহমান। এই নামটা যখনই নেই মনের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করে। এই ব্যক্তি দীর্ঘ ১৭টা বছর নির্বাসন জীবন কাটিয়ে যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশের ১৮ কোটি মানুষ তাকে বরণ করে নিল। খুব ভালো মতোই দিন যাপন করেছিলেন। মাকে হসপিটালে রেখে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করছিলেন। হঠাৎ কালো মেঘ চলে আসলো। যে মায়ের ভালোবাসা পেয়ে, যে মায়ের আদর পেয়ে তিনি গণতন্ত্র শিখছিলেন, সেই মা আবার বিদায় নিল। সেই মা আবার চলে গেল। এমন যাওয়া গেল আর জীবনেও ফিরে আসবে না। তো তারেক রহমান আসলে ভাগ্য খারাপ। তা না হলে একটা মানুষের এত দুঃখ কষ্ট কিভাবে আসে বলেন? আজকে তারেক রহমানের জীবনটা এনালাইসিস করে দেখেন। ১৯৬৫ সালে যখন জন্মগ্রহণ করেন, তারপর কত দুঃখ, কত বেদনা। ছোটকালে মায়ের সাথে জেল খেটেছেন ১৯৭১ সালে ২ ভাই। তখন ঠিকমতো বুঝতও না। ৫ বছরের শিশু মায়ের সাথে জেল খেটেছেন। প্রায় ১টা বছর পাকিস্তানের কারাগারে জেল খেটেছেন। সেখান থেকে উঠে এসে ১৯৮১ সালে যাকে বটবৃক্ষ বলা হয় সেই বটবৃক্ষকে হারালেন, বাবাকে হারালেন। বাবার ভালোবাসা পেলেন না। যখন রাজনীতি শিখবেন, রাজনীতিতে পদার্পণ করবেন, তখনই বাবাকে হারিলেন। বাবা চলে গেল। তারপর মা। মা আস্তে, আস্তে করে তাকে লালন-পালন করেছেন। ২ ভাইকে খুবই আদর, খুবই স্নেহ দিয়ে মানুষ করেছেন। মানুষ করতে, করতে হঠাৎ ২০০৭ সনে ১/১১ একটি আভ্যুত্থানিক শয়তান, আভ্যুত্থানিক শত্রু, আভ্যুত্থানিক এক কালো থাবা এসে তাদের জীবন তছনছ করে দিল। ২ ভাইকে রিমান্ডে নিয়ে এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, বাধ্য হয়ে তারা দেশ ত্যাগ পরিত্যাগ করেছেন। দেশ থেকে তারা চলে যাবেন। সিদ্ধান্ত নিয়েছেন জীবনে রাজনীতি করবেন না। সেরকম মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে চলে গেলেন। বাংলাদেশ থেকে চলে যেয়ে দীর্ঘ ১৭টা বছরের মধ্যে একমাত্র কলিজার টুকরা ভাইকে হারালেন। সেই ভাই মালয়েশিয়াতে মারা গেছেন। সেখান থেকে লাশ বাংলাদেশে এসেছেন। তার মা তখন এক পর্যায়ে গৃহবন্দী ছিল। তার মাকে দেখার পর তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়। তো এই যে একটা ধাক্কা, ছোটকালে আরেকটা ধাক্কা, আবার যখন রাজনীতিতে পরিপক্ক হলেন তারেক রহমান, যখন বাংলাদেশের মানুষ তাকে অভ্যর্থনা দিয়ে বাংলাদেশে আগমন ঘটালেন, তখন তার কলিজার টুকরা মাও চলে গেলেন। তো তারেক রহমান আজকে দেখলাম যেভাবে নীরবভাবে রয়েছে সে পাথর হয়ে গেছে। তার মুখে কোনো কথা নাই। তার মায়ের জানাজায় মাত্র ১ মিনিট কথা বলেছেন। তার মার জন্য সবার কাছে দোয়া চাইছেন। যদি আমার মা কোনো ঋণ থাকে, আমার মা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, আমার মার দ্বারা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমার মাকে সবাই ক্ষমা করে দেবেন। আর যদি কোনো ঋণ থাকেন আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি সব ঋণ পরিশোধ করে দিব। এইটুকু বলেই তিনি আর কথা বলেন নাই। তার কথা বলার ভাষা নাই। তার কথা বলার যে স্পিড সেটা নাই। কারণ জনম দুঃখী মা আর ডাকবে না, "তারেক তুই কোথায়? তারেক তুই কোথায়?" এটা আর বলবে না। তার মায়ের কথা শেষ। তো এই দুঃখ কষ্ট একটা মানুষকে পাথরে পরিণত করেছেন। যে একটা মানুষ ভালো কিছু করবে, যেটাই করবে একেবারে স্টপ নাও হয়ে পড়েছে। তো একটা মানুষের এত দুঃখ কষ্ট কিভাবে আসে? একটা মানুষের এত বেদনা, এত কিছু কিভাবে আসে ভাই? তো আমি মনে করি বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাইকে রিকোয়েস্ট করব। তারেক রহমানকে
সামনের নির্বাচনে অবশ্যই রাষ্ট্রপ্রধান হিসেবে আপনারা নির্বাচিত করবেন। আমার জানা মতে তারেক রহমান যতটুকু ঘাত প্রতিঘাত পেয়ে একেবারে লোহায় একেবারে পুড়ে পুড়ে কয়লায় হয়ে পরিণত হয়েছে, এখন বাংলাদেশের জন্য সে অনেক কিছু করতে পারবে। একটা কথা বলেছেন না, আই হ্যাভ এ প্ল্যান। তার কাছে অনেক প্ল্যান আছে। সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করার জন্য এখন আপনারাই শেষ ভরসা। আপনারা যদি তাকে নির্বাচিত করেন তাহলে অবশ্যই সে তার প্ল্যানটা বাস্তবায়ন করবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব, সামনের নির্বাচনে দল মত নির্বিশেষে তাকে নির্বাচিত করুন। অবশ্যই সে বাংলাদেশের একটি ভালো কিছু উপহার দিবেন। কারণ তিনি অভিভাবকহীন হয়ে পড়েছেন। তার এখন আর আপন বলতে কেউ নাই। তার আপন বলতে সব শেষ। এখন সে একা, সে সিঙ্গেল একজন মানুষ। এখন আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়াতেই সে সামনের দিকে আগাবে। এখন আপনাদেরই এখন একটাই আশা, আপনারা তাকে সামনের নির্বাচনে নির্বাচিত করবেন। অবশ্যই বাংলাদেশকে একটি ভালো রোল মডেলে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো অনেক কথা বললাম, কিছু মনে করেন না। যদি কথায় ভুল থেকে থাকে অবশ্যই মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।